আজ আমি তোমাদের আলোর প্রতিফলন শেখাবো। আর আলোর প্রতিফলন সংক্রান্ত যে সমস্ত থিওরিগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে রয়েছে সেগুলো আমি তোমাদের কাছে দেখাবো। তো একেবারে বেসিক থেকে শুরু করি। আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন জানতে হলে এখানে তোমাদের আলোর প্রকৃতি সম্পর্কে একটু ধারণা দেওয়া প্রয়োজন। তো প্রথমত আলোকে একেবারে সর্বপ্রথম আলোকে কণা রূপে ভাবতেন দার্শনিকরা, যে আলো হচ্ছে এক প্রকার কণার স্রোত, যেটা আমাদের চোখে দর্শন অনুভূতি জাগায়। বিজ্ঞানী নিউটন পর্যন্ত কণা এই ধারণাতেই বিশ্বাসী ছিলেন যে আলোক কণা আমাদের চোখের রেটিনায় আঘাত করে, তার ফলে আমাদের চোখে দর্শন অনুভূতি জন্মায়। তারপর যত বিজ্ঞানের গবেষণার যত বেড়েছে তত দেখা গেছে সবশেষে আলো তরঙ্গ ধর্ম প্রতিষ্ঠিত হলো, যে আলো হলো তরঙ্গ, এটা কোনো কণার স্রোত নয়। নিউটনের পরবর্তীকালের কথা, মানে আলো এক স্থান থেকে অন্য স্থানে তরঙ্গ রূপে যায় এবং তরঙ্গ রূপেই সে শক্তি স্থানান্তর করে। তারও পরবর্তীকালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন উনি দেখালেন ফোটন কণার থিওরি, ফোটন কণার ধারণা, যে আলো হচ্ছে একরকম শক্তির প্যাকেট, যেগুলোকে বলা হয় ফোটন। ওই এক একটা শক্তির প্যাকেটকে বলা হয় ফোটন, এই রূপে কল্পনা করলেন যে কোনো বস্তুর পর যখন আলো গিয়ে আপতিত হয় তখন সেই ফোটন কণার শক্তি ওই বস্তুর মধ্যে যে পৃষ্ঠতলে যে পরমাণুগুলো রয়েছে তার ইলেকট্রনের শক্তিতে কনভার্ট হয়ে যায়। তো এখানে আবার আলোর কিছুটা কণা তত্ত্বই ফিরে এলো বলা যায়। তো আলোর তরঙ্গ তত্ত্ব দিয়েও অনেক সম্পর্ক, অনেক ফিজিক্সের প্রবলেম ব্যাখ্যা করা হয়েছে। আবার কণা তত্ত্ব দিয়ে, মানে ফোটন কণার তত্ত্ব দিয়ে ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করা হলো। তাহলে তো কোনোটাই খারিজযোগ্য নয়। এই করে আলোর তরঙ্গ তত্ত্ব এবং কণা তত্ত্ব দুটোই স্থায়ী হলো। মানে যে ধর্মগুলো, আলোর যে ধর্মগুলো তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় সেগুলো তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা হচ্ছিল, আর যেগুলো কণা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় সেগুলো কণা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা হচ্ছিল। যেমন ফটো ইলেকট্রিক ইফেক্ট কণা তত্ত্ব দিয়ে, ফোটন কণা তত্ত্ব দিয়ে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছিল। তো এই সমস্যাটা সমাধান হলো বিজ্ঞানী ডি ব্রগলি। তার যখন তিনি একটা থিওরি দিলেন ডি ব্রগলি ওয়েভের ধারণা, তখন তরঙ্গ তত্ত্ব এবং কণা তত্ত্ব দুটোকে একসাথে সমন্বয় করলেন। যে কোনো কণা যখন অতি তীব্র গতিবেগে যায়, মোটামুটি আলোর গতিবেগ বা তার সাথে তুলনীয় গতিবেগে, তখন তার মধ্যে তরঙ্গ ধর্ম প্রকাশ পায়। অবশ্য কম গতিবেগে গেলে যে তরঙ্গ ধর্ম প্রকাশ পায় না তা নয়, তো তার স্বরূপটা বোঝা যায় না। তখন আলোটা কণাটা যদি খুব বেশি গতিবেগে যায় তখন তার তরঙ্গ ধর্মটা মানে একেবারে সুস্পষ্ট হয়। তো এখান থেকে ডি ব্রগলি ওয়েভলেংথের ধারণা হয়েছে। ডি ব্রগলি ওয়েভলেংথ সম্পর্কে তোমাদেরকে অন্য অধ্যায়ে আমি দেখাবো। জিওমেট্রিক্যাল অপটিক্সে আমরা আলোর তরঙ্গ, কোণা এইসব বিশ্লেষণে না গিয়ে আলোর মানে যেগুলো প্রপার্টি, ধর্ম, সেই ধর্মগুলো নিয়ে আলোচনা করব। আলোর একটা প্রধান ধর্ম হলো প্রতিফলন। প্রতিফলন কোথায় ঘটে? আমরা তো জানি যে আলো কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে সরলরেখা বরাবর যায়, আলো সরলরেখায় যায়, এই কথাটা প্রায় সবাই জানো। কিন্তু কখন সরলরেখায় যায়? আলো যখন কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে যায় তখনই কেবলমাত্র আলো সরলরেখায় গমন করে। আমি দেখাচ্ছি। ধরো একটা মাধ্যমের মধ্য দিয়ে আলো যাচ্ছে, দাঁড়াও, এটা কালারটা বোঝা গেল না, পেনটা ঠিক চুজ করি। ধরো একটা মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, তখন আলো সরলরেখায় যাবে। এটা ধরো বায়ু মাধ্যম হতে পারে, এটা শূন্য মাধ্যম হতে পারে, বায়ু মাধ্যম হতে পারে, বা জল মাধ্যম হতে পারে। এটা কিন্তু সমসত্ব মাধ্যম হবে, অর্থাৎ সব জায়গায়
মাধ্যমটার ঘনত্ব সমান হতে হবে। যে কোনো স্থানে যদি আমি ঘনত্ব পরিমাপ করি, ঘনত্ব কিন্তু সমান হবে, এটাই বলা হবে সমসত্ব মাধ্যম। তাই সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে আলো সরলরেখায় গমন করে। সমসত্ব মাধ্যম। এরপর যে ঘটনাটা বলবো, আলো যখন এক মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে প্রবেশ করে ঠিক সেই সময় কি কি ঘটনা ঘটে। দেখো, আলো যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে তখন কি কি ঘটনা ঘটে দেখাই। এটা মনে করো দুটো মাধ্যমের বিভেদ তল। এবার আলোক রশ্মি এসে পড়লো, এই বিভেদ তলে পড়লো, মানে উপরের দিকটা প্রথম মাধ্যম বলি, প্রথম মাধ্যম, আর নিচের অংশটা আমি বলছি দ্বিতীয় মাধ্যম। প্রথম মাধ্যম এটা, দ্বিতীয় মাধ্যম এটা। আলো প্রথম মাধ্যম থেকে এসে এই প্রথম এবং দ্বিতীয় মাধ্যমের বিভেদ তলে আপতিত হলো। এখানে মোট তিনটা ঘটনা ঘটে। এক হলো প্রতিফলন, দ্বিতীয় প্রতিসরণ আর শোষণ। আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ তিনটা ঘটনা ঘটে। কোনটা কি রকম দেখাই। প্রতিফলনটা হলো, এখানে যদি একটা যে বিন্দুতে আপতিত হয় সেটাকে বলা হয় আপতন বিন্দু। আপতন বিন্দুতে ওই দুই বিভেদ মাধ্যমের বিভেদ তলের উপর যদি একটা লম্ব অঙ্কন করি তাহলে আমি প্রতিফলনটা কোন দিকে হবে দেখাতে পারবো। এটা হলো বিভেদ তল। বিভেদ তলের কোনো নাম দিতে পারি। বিভেদ তল ধরো এবি বিভেদ তল। আর এখানে যে অভিলম্বটা টানা হয়েছে এটা মনে করো এমএন অভিলম্ব। আর যে রশ্মিটা আপতিত হলো এটা ধরো এ, এই বিন্দুটা ও, এও, এটা আপতিত রশ্মি। আর এই কোণটাকে বলা হয় আপতন কোণ, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আই চিহ্ন দিতে পারি। এবারে এই আপতন কোণ যেটা হয়, আপতন কোণের সাথে সমান কোণ রেখে আলোক রশ্মির কিছুটা অংশ প্রতিফলিত হয়, কিছুটা অংশ, সম্পূর্ণটা প্রতিফলিত হয় না এই ক্ষেত্রে। তাহলে আমি একটা রশ্মির সাহায্যে দেখাই কোন দিকে আলোক রশ্মিটা প্রতিফলিত হবে। এটা হলো আলোক রশ্মির প্রতিফলনের দিক। তাহলে এই কোণটা যদি আই হয় অবশ্যই এই কোণটাও ওই আই হবে। আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, বা আমি দুটোকে আমি থিটা ধরতে পারি সুবিধার জন্য। যাই হোক, আমি আই ধরেছি, আই রাখি। এরপর আলোক রশ্মির আর একটা অংশ ওই দ্বিতীয় মাধ্যমে চলে আসবে, কিছুটা প্রতিফলিত হলো আর কিছুটা অংশ প্রতিসৃত হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে চলে আসে, কিন্তু সরলরেখায় গমন করে না। এখানে দুটো মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে যে আলোটা কোন দিকে যাবে, এই অভিলম্বের দিকে বাঁকবে না অভিলম্ব থেকে দূরে সরে যাবে। যদি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমটা ঘনতর মাধ্যম হয়, মানে এটা যদি প্রথম মাধ্যমের সাপেক্ষে এটা ঘনতর মাধ্যম হয়, তাহলে আলোক রশ্মি অবশ্যই অভিলম্বের দিকে বেঁকে যাবে, এদিকে যাবে। এবার আমি রশ্মিগুলোর নামকরণ করি। এও আপতিত রশ্মি বলবো, এও আপতিত রশ্মি, ও বি প্রতিফলিত রশ্মি, এবং না এখানে দেখো বিভেদ তলগুলোর আমি নাম দিয়েছি এবি, তাহলে বিভেদ তলটার অন্য কিছু নাম দিয়ে দিই। বিভেদ তলটার এটার নাম দিয়ে দিই পি, আর এটার নাম দিয়ে দিই কিউ। এও আপতিত রশ্মি, ও বি প্রতিফলিত রশ্মি এবং ও সি প্রতিসৃত রশ্মি। এবার বলবে একই সাথে দুটো ঘটনা ঘটলো, আরেকটা ঘটনা হলো শোষণ ঘটেছে, সেটা আমরা দেখতে পাবো না। ওটা দুই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করছে। এই বিভেদ তলে আপতিত হয়েছে যেখানে, সেখানে কিছু পরিমাণে আলোক শক্তি শোষিত হয়ে যাবে। একটা জাস্ট উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো যে আলোটা এসে পড়লো তার তীব্রতা 100%, সম্পূর্ণ তীব্রতা নিয়েই পড়লো, তার হয়তো 60% প্রতিফলিত হলো, 30% প্রতিসৃত হলো, অবশিষ্ট, এর একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, আর অবশিষ্ট হলো 60%, 30% আর 10%, আর 10% হলো শোষিত।
তো এইরকম হতে পারে, মানে যে যে তীব্রতার আলো এসে পড়বে তার কিছু একটা পার্সেন্টেজ প্রতিফলিত হবে, কিছু একটা পার্সেন্টেজ প্রতিসৃত হবে, আর কিছু একটা পার্সেন্টেজ শোষিত হবে। এইবার এই দুই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে দেখা যায় যে যখন প্রতিফলনটাই বেশি, মোটামুটি 80%, 90% এরকম প্রতিফলনই ঘটছে, তখন আমরা শুধু ওটাকে পিওরলি প্রতিফলন হিসাবেই দেখাবো। তখন প্রতিসরণ বা শোষণ ওটা নগণ্য, ওটা আর ধরা হবে না। আবার যখন দেখা যায় যে আপতিত আলোক রশ্মির বেশিরভাগটাই প্রতিসৃত হচ্ছে, মোটামুটি 80%, 90% প্রতিসৃত হয়ে যাচ্ছে, তখন আমরা প্রতিসরণের ঘটনাই দেখাবো, তখন প্রতিফলনটা দেখাবো না। প্রতিফলন নেগলিজিবল, আর শোষণও হয়তো নেগলিজিবল। মানে যেটা বেশি পার্সেন্টেজে হবে, মোট আলোক শক্তির যে ঘটনাটা দিকে বেশি পার্সেন্টেজ যাবে, প্রতিফলন না প্রতিসরণ না শোষণ, আমরা বলবো সেখানে সেই ঘটনাটাই ঘটছে। কিছু কিছু ক্ষেত্রে তিনটা ঘটনা একই সাথে দেখানোর প্রয়োজন হয়, যেখানে উল্লেখযোগ্য পরিমাণে হয়তো প্রতিফলনও ঘটলো, প্রতিসরণও ঘটলো, আবার শোষণও ঘটেছে, সেই জায়গাতে আমরা তিনটে ঘটনার কথা বলি। আর জিওমেট্রিক্যাল অপটিক্সে মূলত প্রতিফলন প্রতিসরণ নিয়ে, শোষণের কথা এখানে অন্য দিকে রয়েছে, অন্য চ্যাপ্টারে। ওটা তো জ্যামিতি দিয়ে বোঝানো যাবে না শোষণটা। তাহলে এই হলো ঘটনা। আর এইখানে আরেকটা কোণ বলা হয়নি, এই কোণটাকে বলা হয় প্রতিসরণ কোণ, রিফ্রাকশন অ্যাঙ্গেল, আর নাম দিতে পারি। তাহলে সংজ্ঞা কি বলবে? আপতিত রশ্মি অভিলম্বের দুই মাধ্যমের বিভেদ তলে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ করে সেটাকে বলে আপতন কোণ। দুই মাধ্যমের বিভেদ তলে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ করে সেটা প্রতিফলন কোণ। আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়, এটা প্রতিফলনের সূত্রতে রয়েছে। প্রতিফলনের সূত্রতে বলা হয়েছে যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, প্রথম সূত্র। এই দ্বিতীয় সূত্র। আর প্রথম সূত্র কি? প্রথম সূত্র হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এই যে পাতার তলটা দেখাচ্ছি, এটা অবশ্যই একটা সমতলেই আঁকা হয়েছে। এটা আঁকা হয়েছে, বাস্তবে ঘটনাটা ঘটানোর সময়ও দেখা যাবে যে একই সমতলে থাকবে। অর্থাৎ এই আপতিত রশ্মি আর অভিলম্ব মিলে যদি একটা তল কল্পনা করি, প্রতিফলিত রশ্মিটাও সেই তলেই থাকবে। বা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি নিয়ে যদি একটা তল কল্পনা করি, অভিলম্বটাও সেই একই তলে থাকবে। বা অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি নিয়ে যদি একটা তল কল্পনা করি, সেই তলে আপতিত রশ্মিটাও থাকবে। অর্থাৎ তিনটাই একই তলে থাকবে। এবার একই তলে থাকবে না যদি হতো, তাহলে কিরকম ঘটনা ঘটতো বুঝতে পারছো? এই আপতিত রশ্মিটা হয়তো এই তলে এসে পড়েছে, আর প্রতিফলিত রশ্মিটা এই তলে নেই, হয়তো এই তলটার উপরের দিকে বা এই তলটার ভিতরের দিকে চলে গেছে। সেই ক্ষেত্রে কি তিনটা রেখা কিন্তু একই সমতলে আনা যেত না। তাহলে অবশ্যই প্র্যাকটিক্যালি ঘটনাটা ঘটালে দেখতে পাওয়া যাবে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলেই থাকে। কোথাও তোমরা আপতন কোণ আই, প্রতিফলন কোণ আরও লেখা যায়, ওটা রিফ্লেকশনের আর লেখা যায়। তো আমি এখানে রিফ্রাকশন অ্যাঙ্গেল আর লিখেছি, তাই এখানে এটাকে আই দিয়ে দিয়েছি, যেহেতু এই দুটো সমান। আমি শুধু পিওরলি প্রতিফলন যখন দেখাবো তখন এটাকে আর দিয়ে আই সমান আর এইভাবেও চালাতে পারি, ঠিক আছে? বা এখানে যদি বুঝার অসুবিধা হয়, কেউ এটা আর ড্যাশ এরকম নামও দিতে পারো। যাই হোক, এই তিনটা ঘটনা যে একসাথে ঘটে, এটা ছিল আমার বলার উদ্দেশ্য। এরপর হ্যাঁ, আর এই যে যখন আমরা শুধুমাত্র প্রতিফলন দেখাবো তখন এটাকে বলবো প্রতিফলক তল। এই বিভেদ তলটাকে বলা হবে প্রতিফলক তল। তুমি বলবে যে একটা মেটাল সারফেসের উপর যখন আলো এসে পড়ে, তখন আর দ্বিতীয় মাধ্যমে তো আলো যায় কি না? বলা হবে ধরো একটা মেটাল সারফেসের উপর আলো এসে পড়লো, তো হ্যাঁ, ওখানেও তিনটা ঘটনা ঘটে। প্রতিফলনটা যদি চকচকে মেটাল সারফেস হয়, প্রতিফলনটা বেশি ঘটবে। প্রতিসরণ খুব সামান্য ঘটবে, মানে মেটাল সারফেসের ভিতরে আলো খুব সামান্য পরিমাণ প্রবেশ করবে। এটা বোঝা যাবে যদি খুব পাতলা কোনো ধাতব পাত হয়। খুব পাতলা যদি ধাতব পাত নেওয়া হয়, যেমন ধরো অ্যালুমিনিয়াম ফয়েল খুব পাতলা করা যায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় কিছু পরিমাণ আলোক রশ্মি মানে ওই পাত ভেদ করে আসতে পারে। সোনার পাত খুব পাতলা করা যায়, সেই ক্ষেত্রে দেখা যায় কিছু পরিমাণ আলোক রশ্মি পাত ভেদ করে অপর দিকেও যেতে পারে।
আলো, তাহলে প্রতিসরণ অবশ্যই ঘটে। ধাতব পাত হলেও সেই পাত ভেদ করেও কিছুটা ভিতরের দিকে ঢোকে, পাতের ভিতরের দিকে, তার মানে প্রতিসরণ অবশ্যই ঘটে। আর প্রতিফলন চকচকে তল হলে প্রতিফলন বেশি ঘটবে। আর যদি অমসৃণ তল হয় বা উজ্জ্বল রং না হয় কালচে রঙের রং হয়, তখন কি হয়, শোষণটা বেশি হয়ে যায়। একটা ধাতব পৃষ্ঠ ধূসর রং করা আছে বা কালচে রং করা আছে, তার মানে কি সেখানে বেশিরভাগ আলোটা শোষণ হয়ে যাবে। তো যখন আমরা প্রতিফলনের ঘটনা বলবো তখন এটাকে প্রতিফলক তল বলবো, আর প্রতিসরণের ঘটনা যখন বলবো তখন এটাকে দুই মাধ্যমের বিভেদ তল এইভাবে কল্পনা করব, কারণ দ্বিতীয় মাধ্যমে আলোক রশ্মিটা দেখাতে হবে, এটাকে বলা হবে দুই মাধ্যমের বিভেদ তল। এটা রেখা কল্পনা করেছি, কিন্তু রেখা নয়, এটা অ্যাকচুয়ালি 3D ছবি আঁকলে এটা একটা তল, এই যে পিকিউ একটা তল, যেটা এই পাতার তলের সাথে লম্বভাবে অবস্থিত। এবার শুধুমাত্র প্রতিফলন নিয়ে তোমাদেরকে দেখাবো, নেক্সট পেজে যাই। প্রতিফলন দেখানোর সময় এইভাবে একটা প্রতিফলক তল দেখানো হয়, এটার দ্বারা বোঝায় কিন্তু দুটো মাধ্যমের বিভেদ তল। অ্যাকচুয়ালি এটাও দুটো মাধ্যমের বিভেদ তল। উপরের দিকে একটা মাধ্যম রয়েছে, বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম বা জল মাধ্যম, এরকম কোনো স্বচ্ছ মাধ্যম হতে পারে। আর নিচের দিকে যে মাধ্যমটা রয়েছে, এর ক্ষেত্রে নিচের মাধ্যমটা স্বচ্ছ হতে হবে, তার কোনো মানে নিশ্চয়তা নেই। নিচের মাধ্যমটা স্বচ্ছ হতেও পারে বা নাও হতে পারে। স্বচ্ছ না হতে পারে, যেমন ধরো মেটাল যদি ধাতব তল হয়, তাহলে নিচের দিকটা অবশ্যই অস্বচ্ছ হবে, যার মাধ্যমে আলো ভালো যেতে পারবে না, খুব সামান্য প্রবেশ করবে। আর নিচটা যদি কাঁচ হয়, এদিকটা যদি কাঁচ হয়, সেক্ষেত্রে স্বচ্ছ মাধ্যম হতে পারে, কাঁচের পৃষ্ঠতল থেকেও আলো প্রতিফলিত হয়। তোমরা যেগুলো আয়না দেখো বাড়িতে, সেখানে কিরকম থাকে, এদিকে বায়ু থেকে আলো আসে, তারপর একটা কাঁচ থাকে, কাঁচের উপরের পৃষ্ঠ থেকে খুব যে আলোটা প্রতিফলিত হয় তার পার্সেন্টেজ কম হয়, তীব্রতা কম হয়। আর তার ঠিক নিচে একটা পারদের আস্তরণ থাকে, বা দামি আয়নার ক্ষেত্রে সিলভারের আস্তরণ থাকে, ঠিক এর নিচে সিলভারের আস্তরণ থাকে আর কি। তাহলে ওখানে কিন্তু দুবার প্রতিফলনটা ঘটে। একবার উপর থেকে আলো এসে এই উপরের কাঁচের কাঁচ এবং বায়ুর বিভেদ তলে আপতিত হয়ে প্রতিফলিত হয়, আবার বেশিরভাগ অংশটা প্রতিসৃত হয়, সেই প্রতিসৃত রশ্মিটা আবার এই পারদ, কাঁচ এবং পারদের বিভেদ তল থেকে প্রতিফলিত হয়। ওটাই বেশিরভাগ, ম্যাক্সিমাম আলোটা ওখানে প্রতিফলিত হয়। তো আমরা যে প্রতিবিম্ব দেখতে পাই, আয়নায় যে মুখ দেখি, সেটা বেশিরভাগটা ওই নিচেরটার জন্য, আর এই উপরটার জন্য একটা আবছা প্রতিকৃতি দেখতে পাই। ওই দুটো প্রতিকৃতি কিন্তু একটা মানে প্রতিবিম্ব একটা অন্যটার উপর ওভারল্যাপ করে, খুব ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে। আর এই আয়নার যদি মোটা কাঁচের হয়, তাহলে বোঝা যাবে যে একটা ইমেজ খুব হালকা লাগছে, আর একটা ইমেজ একটু কালারগুলো ডিপ লাগছে। ওই যেটা ডিপ কালার লাগছে ওটা নিচের ওই পারদের আস্তরণ যেখানে দেওয়া আছে সেখান থেকে প্রতিফলিত হয়, আর যেটা খুব হালকা কালার লাগে সেটাই কাঁচের উপরের পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়। তো ভালো আয়না হতে গেলে অবশ্যই দুটো প্রতিবিম্ব যদি ওভারল্যাপ হয়ে থাকে, সেটা দেখতে খারাপ লাগবে। ধরো তুমি দেখছো, তোমার মুখের ছবি দেখছো, ঠিক মুখের উপরে যেন আর একটা আবছা মুখের মতো ঘুরে বেড়াচ্ছে, এরকম লাগবে খুব মোটা আয়না হলে। আর পাতলা আয়না হলে এর দ্বারা যে প্রতিবিম্বটা দেখতে পাবে, এর দ্বারা প্রতিবিম্ব প্রায় মিশে যাবে, সেই জন্য একটাই প্রতিবিম্ব দেখতে পাবে, তোমার মনে হবে একটাই প্রতিবিম্ব, এবং সেটা সুস্পষ্ট দেখতে পাবে। তাই আয়না কিন্তু পাতলা হওয়া উচিত। আমরা অনেক সময় আয়না বাজারে কিনতে গিয়ে আয়নাকে মোটা কিনে ফেলি, যে এটা মোটা আছে তাহলে এটা বেশ মজবুত, এই আয়নাটি ভালো। কিন্তু দোকানদারকে দাম জিজ্ঞেস করলে সে কিন্তু যেটা পাতলা আয়না সেটারই দাম বেশি বলবে, পাতলা কাঁচের তৈরি যেটা। কারণ সায়েন্টিফিক্যালি এটাই তো বেটার, প্রতিবিম্বটা তো এটার ক্ষেত্রেই মানে একটাই প্রতিবিম্ব যার উজ্জ্বলতা বেশি পাওয়া যাবে, যত পাতলা হবে। আর কেউ হয়তো ভাববে মোটা আয়না এটার দাম কম বলছে, তাহলে আমি এটাতেই লাভ হচ্ছে আমার, দোকানদার ভুল করে দামটা কম বলছে, এটা কিন্তু তা নয়, মোটা আয়নাটা সত্যিকারেই দাম কম। তো আমি নিচের এটা এখন রাখবো না, আমি শুধুমাত্র একটা প্রতিফলক তল নিয়ে কাজ করব। তো এটাকে দর্পণ বা প্রতিফলক তল আমরা বলতে পারি। এই জন্য আমি এটাকে মিরার এম নাম দিতে পারি, M1 M2 নাম দিতে পারি, M1 M2। এবার আলোক রশ্মি এসে পড়ছে এর উপরে, সেটা দেখাই। যে আলোক রশ্মিটা দর্পণের উপর এসে পড়বে সেটাকে আপতিত আলোক রশ্মি বলবো। এটা হলো আপতিত আলোক রশ্মি, নাম এ, বিন্দুটার নাম দিই ও,
এও, ওটা পাশে লিখি। এরপর এই ও বিন্দুটাকে বলা হবে আপতন বিন্দু। আপতন বিন্দুতে বিভেদ তলের উপর যদি লম্ব অঙ্কন করা হয় সেটাকে বলা হবে অভিলম্ব। আপতন বিন্দুতে বিভেদ তলের উপর যদি লম্ব অঙ্কন করি সেটাকে বলা হবে অভিলম্ব। এটা হলো অভিলম্ব। তা অভিলম্বর নাম দিই। অভিলম্বর নাম ধরো n1 n2 নাম দিতে পারি। n1 n2 অভিলম্বের নাম দিলাম। এবার এও আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করবে সেই কোণটা আপতন কোণ। আপতন কোণের সাথে সমান রেখে প্রতিফলিত রশ্মিটা প্রতিফলিত হবে। আপতন কোণ যেদিকে ঠিক তার অপোজিটে প্রতিফলিত রশ্মিটা যাবে এইদিকে। এদিকে যাবে। তো অভিলম্বের সাথে যে কোণ করবে এটাকে বলা হবে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণটা এখানে আমি থিওরি আলোচনা করব, তাই এটাকে আর নাম দিতে পারি। এখানে তো আর প্রতিসরণ দেখাচ্ছি না, এটা হলো ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা রিফ্লেকশন অ্যাঙ্গেল। তো এইখানে প্রতিফলনের প্রথম সূত্রতে বলা হয়েছে যে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, অর্থাৎ আই ইকুয়াল টু আর হয়। আবার কি এই তিনটা রেখা একই সমতলে থাকে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এবার প্র্যাকটিক্যালি যে ঘটনাটা তুমি লক্ষ্য করবে, ধরো এই কোণের মানটা কমাচ্ছ, এদিকে আই এর মানটা কমলে আর এর মানটাও কমতে হবে, কারণ দুটো কোণ সবসময় সমান হয়, কোনো অবস্থাতেই দুটো কোণ আলাদা হতে পারে না। প্রতিফলন ঘটলেই আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবেই। তাই এখানে যদি আই এর মানটা কমাতে থাকি, অর্থাৎ আপতিত রশ্মিটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি, প্রতিফলিত রশ্মিটাও এইদিকে আসতে থাকবে। মানে আপতন কোণ তখন যেটা দাঁড়াবে কমে গিয়ে, প্রতিফলন কোণও কমে গিয়ে সেই পরিমাণেই হবে। তো আপতন কোণ কমাতে কমাতে যদি শূন্য করে ফেলি, প্রতিফলন কোণও কমতে কমতে কত হবে? শূন্য হবে। অর্থাৎ সেই অবস্থাতে আলোক রশ্মি অভিলম্ব বরাবর পড়বে এবং অভিলম্ব বরাবরই প্রতিফলিত হবে। m1 m2 এটা যদি একটা দর্পণ হয়, এবার ধরো আপতিত রশ্মিকে, আপতন কোণকে কমাতে কমাতে একবারে শূন্য করে দিলাম। তাহলে দেখো আমি ছবিটা আঁকছি। আপতিত রশ্মি ঠিক লম্বভাবে দর্পণের উপর এসে পড়েছে। এর ফলে আপতন কোণ, আপতিত রশ্মি এবং অভিলম্ব পরস্পর মিশে গেছে, একই রেখায় হয়ে গেছে। অর্থাৎ আপতিত রশ্মি এবং অভিলম্ব পরস্পর একই রেখায় মিশে গেছে। এর ফলে আপতন কোণ শূন্য। প্রতিফলন কোণকেও শূন্য হতে গেলে প্রতিফলিত রশ্মিকেও অভিলম্বের সাথে মিশে যেতে হবে। তাই প্রতিফলিত রশ্মিও হবে ওই একই দিকে, একই রেখা বরাবর বিপরীত দিকে। অর্থাৎ এটাই হবে প্রতিফলিত রশ্মি। অর্থাৎ লম্বভাবে যদি আলোক রশ্মি কোনো দর্পণে আপতিত হয় তাহলে লম্বভাবেই প্রতিফলিত হয়। এটাও কিন্তু আপতন কোণ প্রতিফলন কোণের নিয়ম মেনেই চলছে। এবার প্রতিফলনকে আমরা তলের প্রকৃতির উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করি প্রতিফলনের ঘটনাকে, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। কোনটাকে নিয়মিত প্রতিফলন বলবো আর কোনটাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলবো দেখে নেওয়া যাক। যখন কোনো একটা মসৃণ তলের উপর আলোক রশ্মি আপতিত হয়, এটা ধরো একটা মসৃণ তল, এই মসৃণ তলের উপর একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি মনে করো আপতিত হয়েছে। এটা দর্পণটা আঁকছি। দর্পণ এইভাবে আঁকা হয়, যেদিকটা প্রতিফলক তল সেদিকটাকে প্লেন রাখা হয়, আর যেদিকটা প্রতিফলক তল নয় সেদিকে এরকম কাটা কাটা দাগ দেওয়া হয়। এটা দর্পণ বোঝানোর জন্য। এর দ্বারা বোঝা যায় এই দিকটা প্রতিফলক তল, উল্টো দিকটা কিন্তু প্রতিফলক তল নয়। এখানে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে হয়তো দর্পণের উপর এসে পড়লো। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে আমি দেখাই যারা দর্পণে এসে পড়েছে। কমপক্ষে কয়েকটা দেখাই তাহলে বোঝা যাবে। মনে করো এই সমান্তরাল আলোক রশ্মিগুলো দর্পণের উপর এসে পড়েছে। এবার প্রত্যেকটা আপতন বিন্দুতে অভিলম্ব টানতে হবে। প্রত্যেকটা আপতন বিন্দুতে আমি একটা করে অভিলম্ব টানি।
একটা অভিলম্ব, এই আপতন বিন্দুতে একটা অভিলম্ব, আবার এই আপতন বিন্দুতে আরেকটা অভিলম্ব। এবার আপতন কোণ প্রতিফলন কোণ সমান যদি রাখতে হয় তাহলে রশ্মিটাকে অবশ্যই প্রতিফলিত হতে হবে এইভাবে, যেভাবে দেখাচ্ছি। এখানেও আপতন কোণ প্রতিফলন কোণ সমান রেখে প্রতিফলিত হবে, এখানেও আপতন কোণ প্রতিফলন কোণ সমান রেখে প্রতিফলিত হবে, এখানেও আপতন কোণ প্রতিফলন কোণ সমান রেখে প্রতিফলিত হবে। তাহলে লক্ষ্য করলে দেখতে পাবে যে আপতিত রশ্মিগুলো যদি পরস্পরের সাথে সমান্তরাল থেকে একটা মসৃণ তলে প্রতিফলিত হয় তাহলে প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয়। এই তিনটি দেখিয়েছি, একাধিক থাকতে পারে, আরো বেশি থাকতে পারে। তো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি সমতল একটা প্রতিফলক তলে পড়েছে, তারপর প্রতিফলিত হয়েছে এবং দেখতে পাচ্ছি প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল। এটাকেই বলে নিয়মিত প্রতিফলন, এটাকেই বলা হয় নিয়মিত প্রতিফলন। এবার বিক্ষিপ্ত প্রতিফলন কোনটাকে বলবো? বিক্ষিপ্ত প্রতিফলন দেখো, যদি প্রতিফলক তলটা মসৃণ না হয়, এবড়ো খেবড়ো হয় বা ঢেউ খেলানো হয়, সেক্ষেত্রে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটতে পারে। তো বিক্ষিপ্ত প্রতিফলন দেখানোর জন্য আমি একটা এবড়ো খেবড়ো তল কল্পনা করছি। এটা ধরো একটা তল, ওই ঢেউ খেলানো হতে পারে, এবড়ো খেবড়ো হতে পারে। তো এর উপর সমান্তরাল আলোক রশ্মি উৎস আপতিত করছে। দেখানোর সুবিধার জন্য আমি একটু ছাড়াছাড়ি করি। কমপক্ষে কতগুলো দেখালেই হবে, তিনটাই দেখাই। তো দেখো এই তিনটি সমান্তরাল রশ্মি এসে পড়েছে এই প্রতিফলক তলের উপর। হ্যাঁ, প্রতিফলক তল দেখাতে গেলে অবশ্যই যে দিকটা প্রতিফলক তল তার উল্টো দিকে এরকম দাগ দিতে হবে, সেটা মসৃণ প্রতিফলক হোক বা অমসৃণ প্রতিফলক হোক বা বক্র হোক, যাই হোক। এবার প্রত্যেকটা আপতন বিন্দুতে অভিলম্ব টানতে হবে, প্রত্যেকটা আপতন বিন্দুতে অভিলম্ব টানছি। এখানে অভিলম্বটা দেখতে হবে, এখানে স্পর্শতল যেটা সেই স্পর্শতলের সাথে অভিলম্ব হবে, অর্থাৎ প্রত্যেকটা আপতন বিন্দুতে আমি ওই তলের উপর একটা স্পর্শক অঙ্কন করব। এখানে স্পর্শক এটা, এখানে স্পর্শক হলো এটা, এখানে স্পর্শক এটা, এরকম হতে পারে স্পর্শকগুলো। এই স্পর্শতলের উপর লম্বটাই হবে অভিলম্বের দিক, অর্থাৎ এখানে যদি অভিলম্ব টানি অবশ্যই অভিলম্বটা এই দিকে যাবে। এরকম হবে অভিলম্বটা। এখানে যদি অভিলম্ব টানি অবশ্যই অভিলম্বটা এই সবুজ রেখা যেটা ওটা স্পর্শতল, এই স্পর্শতলে সাথে লম্ব ওইদিকে হবে। আর এটাতে যদি অভিলম্ব টানি এটা অবশ্যই এদিকে অভিলম্ব হবে। এবার আপতন কোণ প্রতিফলন কোণ সমান রেখে যদি প্রতিফলিত হয় তাহলে প্রতিফলিত রশ্মি কোন দিকে যাবে? দেখো ডান দিকের রশ্মিটার ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিফলন কোণ, অর্থাৎ এই আপতন কোণের সাথে সমান রেখে যদি প্রতিফলন হয় তাহলে এইদিকে যাবে, অর্থাৎ প্রতিফলিত রশ্মিটা এইদিকে যাবে। তারপরেরটাতে এটাতে আপতন কোণের সাথে এই যে আপতন কোণের সাথে সমান রেখে যদি প্রতিফলন ঘটাতে হয় তাহলে এটা যাবে কোন দিকে? এইদিকে। এদিকে যাবে। আর তারপরে রশ্মিটা এটাতে আপতন কোণের সাথে সমান রেখে যদি প্রতিফলন দেখাই তাহলে প্রতিফলিত রশ্মিটা যাবে এদিকে। অর্থাৎ এখানে লক্ষ্য করো
যে এখানে তীর চিহ্নগুলো আমি এখানে দিয়েছি বলে একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তীর চিহ্নগুলো এখানেও দিতে পারতাম। যাই হোক, এগুলো আপতিত রশ্মি, 3টা আপতিত রশ্মি ছিল, এগুলো কি সমান্তরাল ছিল। 3-এর বেশিও হতে পারে, একাধিক আপতিত রশ্মি। আসলে আলোক রশ্মি কল্পনা মাত্র, রশ্মিকে এইভাবে পৃথক করা যায় না যে একটা আলো, একগুচ্ছ আলো প্রবেশ করছে, আলোক রশ্মি প্রবেশ করছে, তা থেকে আমি কতগুলো রশ্মি আছে আমি বের করে নেব, এরকমটা হয় না। যেটাকে আমি আপাতভাবে আলোক রশ্মি বলছি সেটাও যদি আণুবীক্ষণিকভাবে দেখা যায় তাহলে সেটাও কিন্তু আলোক রশ্মি গুচ্ছ, মানে সেটাও ধরতে পারি অসংখ্য আলোক রশ্মির সমষ্টি। আবার যেটাকে আমি পুনরায় আলোক রশ্মি বলছি সেটা যদি আরো মানে ম্যাগনিফাই করে আমি দেখি তাহলে সেটাও আলোক রশ্মি গুচ্ছ। অর্থাৎ আলোক রশ্মি একটা কল্পনা, এরকম কোনো পৃথক রশ্মি নয়, এগুলো কল্পনা মাত্র। মানে অসংখ্য, মানে আলো সমান্তরাল ভাবে এসে পড়ছে, এটা বোঝানোর জন্য আলোক রশ্মি কল্পনা করা হচ্ছে। আর এখানে দেখো প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু চতুর্দিকে ছড়িয়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে, আর সমান্তরাল নেই। তো এটাও আলোক রশ্মি কল্পনা ছাড়া বোঝানো অসম্ভব, সেই জন্য আলোক রশ্মি দেখাতে হচ্ছে। মোট কথা জিওমেট্রিক্যাল অপটিক্সে আলোর ঘটনা দেখানোর জন্য আলোক রশ্মি অবশ্যই মানে ব্যবহার করতে হবে, আলোক রশ্মির ধারণা। এর দ্বারা আলোটা কোন দিকে বাঁকছে, সমান্তরাল যাচ্ছে না একই দিকে মিশছে, এটা বোঝা যাবে। তো এই ঘটনাটিকে বলা হবে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। কারণটা হলো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অমসৃণ প্রতিফলকের প্রতিফলনের পর আর সমান্তরাল থাকে না, চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে যায়, এই ঘটনায় বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। এটার নাম হলো বিক্ষিপ্ত প্রতিফলন। তো বিক্ষিপ্ত প্রতিফলন কোথায় ঘটে? বিক্ষিপ্ত প্রতিফলন ধরো কোনো দেওয়ালের উপর আলো পড়ছে বা কোনো বস্তুর উপর আলো পড়ছে, আমরা বস্তুটাকে দেখতে পাচ্ছি, তার মানে বস্তুর পৃষ্ঠটা অমসৃণ এবং তা থেকে আলোক রশ্মি চতুর্দিকে ছড়াচ্ছে। এই জন্য আমি দেখতে পাচ্ছি, আমার ডান দিকে হয়তো কেউ দাঁড়িয়ে আছে সেও দেখতে পাচ্ছে বস্তুটাকে, বা অন্যদিকে কেউ দাঁড়িয়ে আছে সেও দেখতে পাচ্ছে, প্রত্যেকেই দেখতে পাচ্ছে একটা বস্তুকে আলোতে, দিনের আলোতে বা লাইটের আলোতে। তার মানে সেই বস্তু পৃষ্ঠ থেকে আলোক রশ্মি ওই যজন ব্যক্তি দেখতে পাচ্ছে প্রত্যেকের চোখে পৌঁছাচ্ছে, তাহলে চতুর্দিকে নিশ্চয়ই ছড়িয়ে যাচ্ছে আলোক রশ্মি। এভাবে আমরা যে কোনো বস্তুকে দেখতে পাই আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। আর নিয়মিত প্রতিফলন যেগুলো ঘটে, এই যে সমতল দর্পণ, যেটা আয়নাতে আমরা মুখ দেখি, ওখানে নিয়মিত প্রতিফলন ঘটে। কারণ আয়নায় দাঁড়ালে আমি যে বস্তুটা দেখতে পাচ্ছি, আমার পাশে যে দাঁড়াবে সে কিন্তু অন্য ওটা নাও দেখতে পেতে পারে। আয়নাটা একটা ছোট আয়না হয়তো নিয়েছি, আমি দেখতে পাচ্ছি যেদিকের বস্তুগুলো, আমার ডান দিকে কেউ দাঁড়িয়ে আছে সে হয়তো অন্য দিকের বস্তুগুলো দেখতে পাচ্ছে, মানে একই বস্তুকে সবাই দেখতে পাচ্ছে না, ওখানে নিয়মিত প্রতিফলন ঘটে। এবার আবার নিয়মিত প্রতিফলন নিয়ে ব্যাখ্যা আসবো। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে তুমি বলবে কি তাহলে প্রতিফলনের সূত্র লঙ্ঘিত হয়েছে? না, প্রতিফলনের সূত্র কিন্তু কোথাও লঙ্ঘিত হয়নি। নিয়মিত প্রতিফলনও হয় না, বিক্ষিপ্ত প্রতিফলনও হয় না। নিয়মিত প্রতিফলনে যেমন আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, বিক্ষিপ্ত প্রতিফলনও এই আপতন কোণ প্রতিফলন কোণ সব জায়গায় সমান করেই আমি টেনেছি। এখানেও আপতন কোণ প্রতিফলন কোণ সমান। আর আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এর ক্ষেত্রেও একই সমতলে থাকে, এর ক্ষেত্রেও একই সমতলে থাকে। অর্থাৎ প্রতিফলনের যে দুটো সূত্র কোনোটাই লঙ্ঘিত হয় না। নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, যে কোনো প্রতিফলনেই প্রতিফলনের সূত্র মেনেই চলে। এবার এই যে আলো কতটা পথ বেঁকে যাচ্ছে প্রতিফলনের ফলে, সেই ধারণা নিয়ে আসবো। এখানে পুনরায় আবার প্রতিফলন দেখিয়ে আমি আর একটা জিনিস দেখাচ্ছি। এটা মনে করো এ ও আপতিত রশ্মি, ও বি প্রতিফলিত রশ্মি, আর এটা প্রতিফলক, প্রতিফলক M1 M2, এটা প্রতিফলক তল। তাহলে এখানে অবশ্যই আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে, তাই তো? দুটোকে আমি যদি ভিন্ন নামেই দিয়ে থাকি, ভিন্ন নামেই যদি ব্যবহার করি, তাহলে এই কোণটা যদি আই হয়, এই কোণটা
আর হবে, অবশ্যই আই সমান আর, আই ইকুয়াল টু আর। এবার দেখো এই সম্পূর্ণ কোণটার মান কত? এই সম্পূর্ণ কোণটা হলো 180 ডিগ্রি, সম্পূর্ণ কোণটা 180 ডিগ্রি। তাহলে এই যে অবশিষ্ট অ্যাঙ্গেল, এই কোণটার মান কত? দাঁড়াও, এটা না, 180টা আমি যে জায়গায় লিখলাম অন্যটা লিখতে জায়গা পাবো না। সম্পূর্ণ কোণটার মান 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান, এটা অবশ্যই 180 থেকে এই আই এবং আর এর যোগফলটা বিয়োগ করতে হবে। আই সমান আর সমান যদি থিটা ধরি, আই সমান আর সমান ধরো থিটা, তাহলে এই যে কোণটা, এই কোণটাকে যদি আমি বলি ডেল্টা, ডেল্টা সমান কত হবে? ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। ছবিটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এই সম্পূর্ণ কোণটা হলো 180 ডিগ্রি, এই যে দাগটা দিয়েছি, এই দাগটা, সম্পূর্ণ কোণটা হলো 180 ডিগ্রি, কারণ এটা একটা কি সরলরেখা। এবার তা থেকে এই কোণটা যদি বাদ দিই তাহলে ডেল্টা কোণটা পাবো। ডেল্টা, ডেল্টা কোণটা সমান কত হবে? 180 ডিগ্রি থেকে আই প্লাস আর বিয়োগ, লিখেছি 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। এবার আই আর দুটোই সমান, দুটোকে আমি ধরে নিয়েছি থিটা, ধরে নিয়েছি। তাহলে ফর্মুলাটা যেটা হবে, ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। এই ডেল্টা কোণটাকে বলা হয় চ্যুতি কোণ, এটাকে বলা হয় চ্যুতি কোণ। চ্যুতি কোণ, ডেল্টাটাকে বলা হয় চ্যুতি কোণ। চ্যুতি নামটা এই কারণে হয়েছে, আলোকরশ্মি যদি সমতল দর্পণটা যদি না থাকতো, আলোকরশ্মি সোজা এই পথে বেরিয়ে যেত। এটা মনে করো যে সি বিন্দু, এসি বরাবর চলে যেত, কিন্তু প্রতিফলক তলটা থাকার জন্য ওবির দিকে বেঁকে গেছে। অর্থাৎ আলোকরশ্মি কতটা অ্যাঙ্গেলে বেঁকেছে? ডেল্টা অ্যাঙ্গেলে। যতটা অ্যাঙ্গেলে আলোকরশ্মি বেঁকেছে, বলবো আলোকরশ্মি এতটা এই ডেল্টা অ্যাঙ্গেল বিচ্যুত হয়েছে, ওর গতিপথ থেকে ডেল্টা অ্যাঙ্গেলে বিচ্যুতি ঘটেছে। এই বিচ্যুতি যতটা অ্যাঙ্গেলে ঘটেছে এটাই চ্যুতিকোণ। তাহলে এই হলো চ্যুতিকোণ। এবার একটা কথা বলি, লম্বভাবে যদি আপতিত হয় তখন চ্যুতিকোণ কত, মানে বিশেষ ক্ষেত্র। লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণ কত? তো লম্বভাবে যদি আলোকরশ্মি আপতিত হয় তাহলে তো লম্বভাবেই প্রতিফলিত হয়, লম্বভাবে আপতিত হলে লম্বভাবেই প্রতিফলিত হয়। এই ক্ষেত্রে আপতন কোণ আই সমান প্রতিফলন কোণ আর সমান 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে চ্যুতিকোণ ডেল্টা সমান কত? ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। তো আই এবং আর দুটোই তো 0 ডিগ্রি, তাই বিয়োগফলটাও, যোগফলটা আই প্লাস আর 0 ডিগ্রি হয়ে যাবে। তাই 180 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি সমান এটা 180 ডিগ্রি হবে। অর্থাৎ লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণ 180 ডিগ্রি।